আজ গল্প হলো শুরুতে শোনাবো বিশিষ্ট সাহিত্যিক পূর্ণেন্দু পত্রীর লেখা মুক্ত রহস্য। আমরা যখন গাড়ি থেকে নেমে দোকানের উল্টো ফুটপাতে দাঁড়ালাম, দোকানের কোলাপস টেবিলে তখন প্রকাণ্ড তালা, অথচ দোকানটা খোলা এবং ভেতরে লোকজন, বেশ ভালো রকমের লোকজন। দিনের বেলা এই দোকানের বাইরে থেকে তালা লাগানোর কথা নয়। তাই অবাক হয়ে মনিকাদির দিকে তাকালাম। মনিকাদির ভুরুর ভাঁজেও বিস্ময়। কি হলো, ডাকাত টাকাত নাকি? সেই রকমই তো মনে হচ্ছে, বললাম আমি। মনিকাদি বললে, যাই হোক, ও গাড়িতে থাকবে, আমি আর মনিকাদি যাব দোকানে। কিন্তু তালাবন্ধ দোকানের লোকজনের ব্যস্ত ভঙ্গিতে রহস্যের গন্ধ পেয়ে জাম্বোকে বললাম, নামবি নাকি? জাম্বো রাজি হলো। আমরা রাস্তা পার হয়ে দোকানের দিকে এগোলাম। এই ফাঁকে আগের ঘটনাটা বলে নিই। আজ ছুটির দিন, ঈদুজ্জোহা। কাল আমার পিস্তুত বোন উর্মির বিয়ে। বিয়েতে উপহার দেওয়ার জন্য মনিকাদি আমার মাস্তুতো দিদি বউবাজারের গিনি ঘরে গড়াতে দিয়েছে হার। আজ ছিল ডেলিভারি ডেট। সোনা দানা নিয়ে একা একা চলাফেরা করতে ভয় করে বলেই মনিকাদি তার গাড়িটা ঘুরিয়ে নিয়েছিল আমাদের বাড়ির দিকে, আমাকে সঙ্গে জোটাতে। পরের গাড়িতে গা এলিয়ে বেমক্কা খানিকটা ঘুরে আসতে কার না ইচ্ছে করবে। তাছাড়া ছুটির দিন যেহেতু রাস্তাঘাট থাকবে ফাঁকা, গাড়ি চড়ার আরামটা ভোগ করা যাবে পুরোপুরি। অন্য সব দিনে মোটর গাড়িও যা, ঠেলা গাড়িও তাই। বরং ঠেলা গাড়িরাই এ শহরের সবচেয়ে নির্ভর ও দ্রুতগামী যান। যাই হোক, আমাদের গাড়ি ছুটে চলেছে। গড়ানহাটা পেরিয়ে বিডেন স্কোয়ারের সামনে বেঁকে যখন মিনার্ভা থিয়েটারের কাছ বরাবর, হঠাৎ চেঁচিয়ে উঠি গাড়ি থামাতে বলে। ড্রাইভার দ্রুত ব্রেক কষে পিছনে তাকায়। মনিকা দিও চমকে উঠেছিল আমার বিনা মেঘে বজ্রপাতের মতো চিৎকারে। কি হলো, চেঁচালি কেন? জাম্বো। কে জাম্বো? আমার বন্ধু। তা হয়েছে কি? না মানে, ও তো এদিকে থাকে না, ভবানীপুরে থাকে। ওকে এখানে দেখেই গাড়িটা থামানোর ইচ্ছে হলো। 1 মিনিট রাখো না গাড়িটা, 1 সেকেন্ড কথা বলেই চলে আসবো। ও হয়তো আমাদের বাড়িও যেতে পারে, সেটাও বারণ করে আসি। আমি দৌড়ে গাড়ি থেকে নেমে জাম্বোকে রাস্তায় পাকড়াই। কি রে, তুই এখানে? মায়ের জন্য থিয়েটারের টিকিট কাটতে এসেছিলাম। এখন কোথায় যাচ্ছিস? বাড়ি। তাহলে গাড়িতে ওঠ, আমরা এখন যাব বউবাজারে, সেখান থেকে ল্যান্সডাউনে। জাম্বো গাড়িতে ওঠে। মনিকাদির সঙ্গে আলাপ করিয়ে দিয়ে ওর। মনিকাদি সত্যি এক আশ্চর্য মেয়ে। এমনিতে কি ভালো, ক্যালেন্ডারের মেনকা উর্বশীদের মতন রূপসী, দেখতেও যেমন, ব্যবহারও তেমনই ঝলমলে। কত বড়লোক বাড়ির বউ এখন, 3-3টে গাড়ি, তার মধ্যে একটা শুধু মনিকাদির মার্কেটিং বা এদিক ওদিক আসা যাওয়ার জন্য। অথচ অহংকার নেই এতটুকু। সবই ভালো, এমনকি ছাত্রী জীবনে পড়াশোনাতেও ভালো ছিল খুব। একবার দুবার স্টারও পেয়েছিল। অথচ বিয়ের পর বেশি সুখ স্বাচ্ছন্দ্যের সংসারে গিয়ে লেখাপড়ার ঘরে শূন্য। বাঙালি মেয়েদের এই এক দুর্দশা। বিয়ের আগে রবীন্দ্রসঙ্গীত, ফিলোসফিতে এমএ, বাংলায় অনার্স, সাহিত্য সভা, ডিবেট, অ্যানুয়াল ফাংশন, চণ্ডালিকা, চিত্রাঙ্গদার নাচ, কামু, কাফকা, কমল কুমার। তারপর সেই লাট সাহেবের বাড়ির বউ, সবকিছু ধামাচাপা। এমনকি বিয়ের আগে যা যা পড়েছে শিখেছে সেসবও ভুলে ভূত। যদি সত্যি না হতো, তাহলে ব্যোমকেশ বক্সীর ছেলে কথাটা শোনার পরই চমকে উঠতো মনিকাদি। চোখ দুটো দপদপ করে জ্বলে উঠতো টিউবলাইটের মতো। ও মা, বলিস কি, শরদিন্দু বাবুর সেই বিখ্যাত গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর ছেলে।
বাবা, ছেলেবেলায় লুচি ফেলে গোগ্রাসে গেলতাম ব্যোমকেশ বক্সীর দুঃসাহসিক কীর্তি কাহিনী। কি যে ভালো লাগতো পড়তে, সে আর কি বলবো। মনিকাদি বিয়ের আগের মনিকাদি থাকলে এই জাতীয় উচ্ছ্বাসে ফেটে পড়তো অবশ্যই, আর সেরকমই আশা করেছিলাম আমি। কিন্তু জাম্বোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর মনিকাদের মুখে নিছক ভদ্র সৌজন্যের হাসিটুকু ছাড়া আর কিছুই প্রকাশ পেল না যখন, মনে মনে সত্যিই বিরক্ত হয়েছিলাম খুবই। মোট কথা, আজ অপ্রত্যাশিত ভাবেই জাম্বোকে কাছে পেয়ে গিয়েছিলাম আমি বা আমরা। মনিকাদিকে দেখতে পেয়ে খাকির পোশাক পরা দারোয়ানকে হুকুম দিলেন কোলাপসেবেলটা খুলে দিতে। দারোয়ানও মনিকাদির চেনা, তালা খুলে কোলাপসেবল টেনেই এক সেলাম। খাতির তো হবেই। এই এটা মনিকাদের শ্বশুরবাড়ির বাঁধা দোকান, বছরে লাখ টাকার গয়না তো কেনাই হয়। ভেতরে ঢুকেই আমরা টের পেয়ে যাই একটা অস্বাভাবিক থমথমে ভাব। দোকানের মালিক মনিকাদিকে নমস্কার করে মিশ্রি দানার এক চিমটে হেসে গোমরা মুখ গম্ভীর হয়ে গেলেন আবার। মনিকাদি কি হয়েছে জানার জন্য ঠোঁটটা খুলেছে কি খোলেনি, আদিনাথ বাবু মানে গিনি ঘরের মালিক বলে উঠলেন, আমার চেম্বারে আসুন। আমরা তিনজন আদিনাথ বাবুর চিড়ে চ্যাপ্টা চেম্বারে গিয়ে বসলাম। কোনো মতে তিনজনে বসা যায় টেবিলের এপাশে। দেওয়ালময় মহাপুরুষের সোনার ফ্রেমে বাঁধানো ছবি। এতগুলো মহাপুরুষ এইটুকু একটা ঘরে কি করে যে দিন কাটান, ভাববার কথা। নিজের চেম্বারে বহু কষ্টে নিজের থপথপে শরীরটাকে সেঁটে বসার পরই, দিদি, আমার দোকানে কোনোদিনও যা ঘটেনি আজ তাই ঘটে গেছে। সেই জন্য গেটে তালা। ডাকাতি নাকি? তার চেয়েও সাংঘাতিক। কি, কেউ খুন হয়েছে নাকি? রহস্যময়। রহস্য কথাটা কানে আসা মাত্রই আমি জাম্বোর দিকে তাকাই। জাম্বো মনিকাদি ব্যাপারটা জানতে ব্যাকুল। কি হয়েছে বলুন না। আদিনাথ বাবু ফুলিয়ে ফাঁপিয়ে যা বললেন তার সংক্ষিপ্ত সার এই রকম। আমরা দোকানে পৌঁছবার মাত্র 40 মিনিট আগে এই দোকান থেকে চুরি হয়ে গেছে একটা দামি মুক্ত, অথচ দোকানে তখন চুরি করার মতো উটকো খদ্দের ছিল না, সবাই বাঁধা খদ্দের। আদিনাথ বাবু যেহেতু খদ্দেররা সবাই বড় মানুষ এবং খদ্দের, তাই কাউকে সার্চ করার সাহস পাচ্ছেন না। এদিকে একটা হাজার কয়েক টাকার মুক্ত হারিয়ে যাবে সেটাও সইতে পাচ্ছেন না, তাই সঙ্গে সঙ্গে কোলাপসেবল আটকে দিয়েছেন তালাইতে, যাতে কেউ বাইরে বেরোতে না পারে। থানায় ফোন করেছেন, পুলিশ এখনই এসে পড়বে। এসে পুলিশ যা করার করবে, এটার জন্যই দোকানের কর্মচারী উৎকণ্ঠা। আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জাম্বর প্রশ্নে অবাক হয়ে যান আদিনাথ। একজন 16-17 বছরের অপরিচিত ছেলের মুখে এইরকম কথা শোনার জন্য প্রস্তুত ছিলেন না তিনি, তাই কিছুটা তাচ্ছিল্যের সুরে জবাব দিলেন, তুমি প্রশ্ন করবে? করো। মনিকাদি তখনই বলে দিল যে প্রশ্নকর্তা জাম্বো হলো আমার ভাই মানকুর বন্ধু। ও তাই নাকি? এক স্কুলে পড়ে দুজনে? হ্যাঁ। কি প্রশ্ন তোমার, বলো। চুরি হওয়ার সময় মুক্তোর জিনিস দেখতে বা কিনতে চেয়েছিল কতজন খদ্দের? একজনও নয়। তাহলে চুরি যাওয়া মুক্তোটা কি চুরি হয়েছে শোকেস ভেঙে? না, শোকেস ভাঙবে কেন? শোকেস ভেঙে চুরি বা করবে কে? এমন বোকা আছে নাকি কেউ ভূভারতে? দিনের বেলা দোকানের মধ্যে শোকেস ভেঙে গয়না চুরি করলে চোর তো ধরাও পড়ে যাবে তখনই। তাহলে চুরি হলো কিভাবে?
চুরি কিভাবে হলো জানলে চোরকেই তো ধরে ফেলতে পারতাম চাপটিয়ে। সেটা জানা নেই বলেই তো সমস্যা, দু চোখে দেখছি ধুদ্র ফুল। তাহলে আপনি বলছেন চুরি যাওয়া মুক্তটা শোকেসের ভিতর বাক্সেই আঁটা ছিল, মন্ত্র বলে সেখান থেকে চুরি করেছে কেউ। ঠিক বলেছ, অলৌকিক কোনো মন্ত্রবল ছাড়া ও চুরি হতে পারে না। তাহলে পুলিশ ডেকেছেন কেন? পুলিশ ডেকেছি, পুলিশেরও তো নানান মন্তর টন্তর জানা আছে। পুলিশের তো কোনো কিছু অজানা নেই। আবার পুলিশও তো শিখিয়ে দেয় চুরি বিদ্যার হাত পাকানোর মন্ত্র। বিষ ছাড়া বিষক্ষয় কিসে হবে বলো? যে বাক্সে মুক্তটা ছিল সেটা তাহলে কোনো সময় কাউন্টারের উপর আসেনি এবং খোলাও হয়নি। তা কেন হবে না? খোলা হয়েছে, নিশ্চয়ই হয়েছে। বালিগঞ্জ প্লেস থেকে এসেছিলেন মহিমবাবুর আত্মীয় নাকি ওই চেনা জানা হবে, তাকে দেখানো হচ্ছিল। মহিমবাবুকে? হাইকোর্টের জজ মহিমচন্দ্র সিংহ, নামজাদা মানুষ। তারপর ওই ওনার জন্যই মুক্তোর বাক্সটা খোলা হয়েছিল। তারপর? তারপর আর কি, আমার দোকানের কর্মচারী ভবেশই দেখাচ্ছিল একটা একটা করে, তার মধ্যেই আসল মুক্তোটি উধাও। তার মানে যিনি নিয়েছেন তিনি কোনটা আসল কোনটা কম আসল সেটা বোঝেন। তাই তো মনে হচ্ছে আমারও। আপনি নিজে কি কখনো তখন সেখানে উপস্থিত ছিলেন? না, আমি তো আমার চেম্বারে ওদের ডাকাডাকির পর উঠে গিয়েছিলাম। আপনি কি ভবেশ বাবুকে একবার ডাকবেন এখানে? ভবেশ এসে কি করবে? তুমি তো দেখছি ব্যোমকেশ বক্সের মতো জেরা করছো হে। আমি আর নিজেকে সংযত রাখতে পারলাম না, তখনই উঠে বলি, ও ব্যোমকেশ বক্সীর ছেলে। অ্যাঁ? ব্যোমকেশ বক্সীর ছেলে? বলো কি? গোয়েন্দার ছেলে? গোয়েন্দা? আমি উৎসাহিত হয়ে উঠি এত যে চেয়ার থেকে লাফিয়ে উঠে দাঁড়াই। আপনি যদি ওকে দায়িত্ব দেন? বলো কি, এই বয়সে এত ইন্টেলিজেন্ট? বেশ, পরীক্ষা হয়ে যাক। আদিনাথ বাবু বেল টিপলেন। একজন কর্মচারী মুখ বাড়ালো দরজাটা ঠেলে, ভবেশকে একটু আসতে বলো এখানে। 2 সেকেন্ডের মধ্যে ভবেশ বাবুর প্রবেশ এবং জাম্বোর জেরা শুরু। গোড়া থেকে বলুন তো মুক্তো হারানোর ঘটনাটা। উনি এসে বললেন, আমি মহিমবাবুর আত্মীয়, বরদা পাঠিয়েছেন একটা মুক্তোর আংটি করে দিতে হবে। ওনার বরদা আমাদের দোকানের একজন গণ্যমান্য খদ্দের। আমি তখনই মুক্তোর বাক্স খুলে দেখাতে লাগলাম। উনি একটা একটা করে দেখেন আর দাম জিজ্ঞাসা করেন। আমি দাম বলে দিই। খানিক পরে উনি আমাকে বললেন, এক টুকরো কাগজ দিন তো লিখি। আমি একটা স্লিপ কাগজ এগিয়ে দিলাম। উনি পকেট থেকে কলম বের করে লিখতে গিয়েই বললেন, যা, কালি গেছে ফুরিয়ে। আমার কাছে দোয়াতের কালি চাইলেন। আমি ক্যাশবাবুর ড্রয়ার থেকে কালির শিশিটা এনে দিলাম। উনি আমার সামনেই কালি ঢালতে গিয়ে থেমে গেলেন, বললেন, ড্রপার থাকলে ভালো হতো, এইভাবে ঢাললে তো নোংরা হতে পারে জায়গাটা, কালি পড়ে থাকবে। এই বলে কলমটা বন্ধ করে পকেটে রেখে দিয়ে বললেন, আপনার ডট পেনটাকেই দিন। আমি আমার ডট পেনটা এগিয়ে দিলাম। কত ওজনের কোন মুক্তোর কত দাম বলা শুরু করার সঙ্গে সঙ্গেই আমার চোখ পড়লো আসল মুক্তোটা নেই। ভবেশবাবু থামলেন। আমি জাম্বোর দিকে তাকালাম। অবস্থাটা দাবার কিস্তি হাঁকবার আগের মুহূর্তের মতো। মনিকাদি দেখে শুনে ঘাবড়ে গেছে। মনিকাদিও জাম্বোর দিকে বিস্ময়ের চোখে তাকিয়ে। আদিনাথ বাবু গোফের আড়ালের চোরা হাসিটার অর্থ এই রকম, যতক্ষণ না পুলিশ আসছে চলুক খানিকটা মজা। জাম্বো মনে মনে
কি সব যোগ বিয়োগ গুণ ভাগ করলো ভগবান জানেন। মিনিট খানেক চুপ করে থেকে জাম্বোর প্রশ্ন ভবেশ বাবুকে, আপনার কি ওই ভদ্রলোককে সন্দেহ হয়? কি করে সন্দেহ হবে? দর দস্তুরের সময় একবারও তো হাত দিয়ে ছোঁয়নি একটা কিছু। তাহলে সে আমি স্যার কি করে জানবো বলুন? ঠিক আছে, আপনি যান। ভবেশবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন। জাম্বো আদিনাথ বাবুকে বলল, তাহলে ওই মহিমবাবুর আত্মীয় যিনি, তাকে ছাড়া বাকি সবাইকে তো ছেড়ে দিতে পারেন। নিলে উনি, না নিলে আর কেউ নেননি। যেহেতু মুক্ত দেখতে চাইনি তারা কেউ। তা কি করে হয়? পুলিশকে মানে থানায় খবর দিয়েছি। একজনকে রেখে বাকি সকলকে ছেড়ে দিলে পরে পুলিশ এসে আমাকে পেটাবে। পুলিশ এসার আগেই যদি মুক্তটা পেয়ে যান, তার মানে? আগে না, আমি শুধু বলছি হারানো মুক্তটা যদি পেয়ে যান পুলিশ আসার আগে, তাহলে বাকি সবাইকে ছাড়বেন তো? হারানো জিনিস পেয়ে গেলে ছাড়বো না কেন? কিন্তু তোমার কথা আমি বুঝতে পারছি না। আদিনাথ বাবু নড়ে চড়ে বসলেন। পরিষ্কার বোঝা গেল তার চোখের তাকানো বদলে গেছে। সামনে জাম্বো না বসে ওর বাবা থাকলে হয়তো পায়ে হাত দিয়ে কিংবা পা দুটোকে চেপে ধরে কাঁদো কাঁদো গলায় বলে উঠতেন, মুক্ত ফিরে পেলে আপনাকে আমি একটা সোনার আংটি দেবো স্যার। তাকানোর ভঙ্গি শুধু আদিনাথ বাবুরই পাল্টায়নি, মনিকাদিরও চুম্বকের টানে জাম্বোর দিক থেকে মুখ সরাতে পারছে না। ইস, এই সময়টাই লুডো থাকলে কি মজাটাই না হতো। সে নিশ্চয়ই বলে উঠতো আদিনাথের বাদ্যি। জাম্বো যদি জাম্বো না হয়ে মানকু হতো, আর মানকু অর্থাৎ আমি হতাম জাম্বো, তাহলে পরিষ্কার বলে ফেলতাম, আপনার হারানো মুক্তটা ফিরিয়ে দিলে আমাকে কি পুরস্কার দেবেন বলুন। তবে আমি কোনোদিন জাম্বো হতে পারবো না, সেটাও তো ঠিক। জাম্বো ইজ জাম্বো, ও আনপ্যারালাল। এই মুক্ত চুরির ব্যাপারে এ পর্যন্ত জাম্বো যা জেনেছে আমিও তাই। কিন্তু ও যে কি করে চুরি ধরার ক্লু পাচ্ছে, কোথা থেকেই বা পাচ্ছে, তা তো আমার মাথাতেই ঢুকছে না। ওর মাথাটা বিশ্বকর্মার নিজের হাতে তৈরি কম্পিউটারের মতো। আমরা এখন নাটকের তৃতীয় অঙ্কে। টেনশনে আমার বুকে যেন বসেছে জলের পাম্প। তার ঢ্যাপা 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 শুনতে পাচ্ছি। দেখা যাক শেষ দৃশ্যে কোন দিকে বাঁক নেয়। আচ্ছা, মহিমবাবুর এই আত্মীয়কে আগে দেখেছেন আপনি? না, আগে দেখেছি বলে তো মনে পড়ছে না। তাহলে উনি যে মহিমবাবুরই আত্মীয় বা চেনা জানা লোক, সেটা বুঝলেন কি করে? ওর কথায়। দোকানে পৌঁছে উনি তো আমার সঙ্গে কথা বললেন কিছুক্ষণ, তাতেই জানলাম মহিমবাবুর খুব কাছের লোক। মহিমবাবু যে ডানকুনির কাছে মোটর অ্যাক্সিডেন্টে আহত হয়ে এখন পিজিতে, সে কথা উনি নিশ্চয়ই বলেছেন আপনাকে। তাই নাকি? সে কি কথা? না, উনি তো সে কথা বলেননি। বললেন কাল উনি দাদার ওখানে গিয়েছিলেন, দাদাই ওকে বলে দিয়েছেন আমাদের দোকানে আসতে। ঠিক আছে, এখন আপনাকে দুটো কাজ করতে হবে। টেলিফোনটা আমাকে দিন, আর ভদ্রলোককে এ ঘরে ডাকুন। ভদ্রলোক এলে আপনি শুধু খুব বিপন্ন মুখ করে বলবেন, কি মশাই, মহিমবাবু ইনজিওর্ড হয়ে পিজিতে, আপনি জানেন না? তারপর ভদ্রলোককে বসতে দিবি। এরপর যা ঘটলো সেটা যেন সিনেমার দৃশ্য। জাম্বোর অনেক রকম গুণ জানা ছিল আমাদের, কিন্তু ও যে গ্যারি কুপার কি নাসিরুদ্দিন শাহের মতো বাঘের বাচ্চার অভিনয় করতে পারে টের পাইনি কখনো। সমস্ত ঘটনাটা ঘটতে 3 মিনিটও সময় লাগেনি। কিভাবে কি ঘটলো সেটা বলি এবার।
টেবিলের মাঝখানে টেলিফোন এগিয়ে দিয়ে আদিনাথ বাবু বেল টিপলেন। একজন কর্মচারী মুখ বাড়ালে মহিমবাবুর আত্মীয়কে পাঠিয়ে দিতে বললেন। এবারে কর্মচারী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জাম্বো টেলিফোনের রিসিভারটা কানে ঠেকালো, ডায়াল টায়াল না ঘুরিয়েই। তার চোখে মুখে তীব্র এক টেনশন। ভদ্রলোক ঘরে ঢুকলেন। আমি উঠে দাঁড়ালাম। ভদ্রলোক আমার চেয়ারে বসলেন। ভদ্রলোক যখন বসছেন তখন জাম্বো বলছে, হ্যাঁ এমার্জেন্সি ওয়ার্ডে? ভদ্রলোক বসতেই আদিনাথ বাবুর গলা, কি মশাই আপনি বলছেন মহিমবাবুর সঙ্গে কাল রাত্রে দেখা হয়েছে আপনার, অথচ উনি তো পরশু থেকে মোটর অ্যাক্সিডেন্টে হসপিটালে। শোনা মাত্রই ভদ্রলোকের পরিপাটি মুখের এক প্রস্ত্র কালি লেপে দিল কেউ যেন। তিনি আমতা আমতা করে কিছু বলতে গেলে জাম্বো হাত তুলে কথা বলতে বারণ করলো। জাম্বো তখন টেলিফোনে কথা বলছে। হ্যাঁ বলুন, কত নাম্বার কেবিনে? 1 মিনিট প্লিজ, একটু লিখে নি। জাম্বো দ্রুত হাতটা বাড়িয়ে দিল ভদ্রলোকের পকেটের দিকে। কলমটা দিন তো। ভদ্রলোক ভ্যাবাচাকা খেয়ে গিয়ে পকেট থেকে কলমটা তুলে দিল জাম্বোর হাতে। জাম্বো কলমটা নিয়ে লিখতে গেল, লেখা বেরোলো না। সে কলমটা হাতে রেখে আদিনাথ বাবুকে বললেন, লিখে নিন না মেসোমশাই, কেবিন নাম্বার 17। থ্যাংক ইউ বলে ফোনটা নামিয়ে রেখে দিল জাম্বো। আমার হাত পায়ে এমন থরথরানি যে স্থির হয়ে দাঁড়াতে পারছি না। জাম্বো তখন কলমটা দেখতে দেখতেই আদিনাথ বাবুকে বলল, এই যে মুক্তোটা চুরি গেছে তার চেয়েও দামি এইটা। হঠাৎ ভদ্রলোক কলমটা জাম্বোর হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিলেন। জাম্বো যেন প্রস্তুতি ছিল, কলমটা ডান হাত থেকে বাঁ হাতে চালান করে দিল নিমেষে। আর তার গলায় তখন প্রচন্ড হুংকার, আপনি চুপ করে বসুন। জাম্বো এবার কলমটা এগিয়ে দিল আদিনাথ বাবুর দিকে। ভবেশ বাবুকে ডাকুন। ভবেশ বাবু ঘরে ঢুকতেই জাম্বো বলল আদিনাথ বাবুকে, এবার কলমটা খুলে ভেতরে কি আছে দেখুন। কলম খুলতেই ভেতর থেকে বেরিয়ে পড়লো একটা জল মুক্ত। ভবেশ বাবু একবার দেখুন তো এটাই আপনার হারানো মুক্ত কিনা। ভবেশ বাবু মুখে তখন এমন উল্লাস যেন এই মাত্র খবর পেলেন লটারি পেয়েছেন 1 লাখ। তখন দরজা ঠেলে একজন কর্মচারী জানালো থানার বড়বাবু এসে গেছেন। এর পরের ঘটনাবলী অনুমানযোগ্য, তবে থানার বড়বাবুর সঙ্গে বেশ আলাপ হয়ে গেল জাম্বোর। ভদ্রলোককে পুলিশের হাতে তুলে দিয়ে জানতে চাইলেন, মহিমবাবুর অ্যাক্সিডেন্টের ঘটনাটা কি সত্য? হ্যাঁ, গতকাল কাগজে পড়েছি। ওই খবরটা পড়া না থাকলে এই ভদ্রলোক যে মহিমবাবুর জাল আত্মীয়, অতএব সন্দেহজনক সেটা মাথায় আসতো না। তবে টেলিফোনের কথা বলাটা ছিল অভিনয়। উইশ ইউ আ গ্র্যান্ড সাকসেসফুল ক্যারিয়ার। ততক্ষণে 4 বোতল থামস আপ এসে গেছে টেবিলে। আমরা উঠবো। মনিকাদি বললেন, আমার গয়নাটা রেডি তো? হ্যাঁ, এখনই আসছে। খানিক পরে একজন কর্মচারী 2টো বাক্স এনে রাখলো টেবিলে, একটা মনিকাদির গয়নার আর একটা লম্বা মতন। আদিনাথ বাবু থানার বড়বাবুকে বললেন, স্যার সামান্য একটু পুরস্কার, ওটা আপনার হাত দিয়েই উপহার দিই। তখন দেখতে পাইনি, তবে অনুমান করেছিলাম ভেতরে কলম। গাড়িতে উঠে দেখলাম দামি পার্কার সোনালী ক্যাপের। অতি শোকে লোকে যেমন পাথর, মনিকা দিয়েও তেমনি অতি বিস্ময়ে বোবা। গাড়িটা যখন ওয়েলেসলি দিয়ে পার্ক স্ট্রিটের দিকে, তখনই প্রথম মুখ খুলল মনিকাদি। ভাই জাম্বো, তুমি যদি একদিন আমাদের বাড়িতে না আসো তো খুব রাগ করব। আমি ফোড়ন কাটলাম, ওকে একা ডাকলে চলবে না, আমাদের 3 জনকে ডাকতে হবে কিন্তু।